ইনকিলাব মঞ্চের ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল ও আলমগীর ভারতে গ্রেফতার, বার্তা সংস্থা এএনআই এর তথ্য। ইসরায়েলি হামলার টার্গেট এখন ইরানের জ্বালানি স্থাপনা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আক্রমণের পরিধি বাড়িয়েছে তেহরান, সংকট শিগগিরই থামছে না, শঙ্কা বিশ্লেষকদের। ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এটা আরও দীর্ঘায়িত হবে বলে ধারণা করছি। ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে 4 থেকে 5 সপ্তাহে যুদ্ধ প্রলম্বিত করার তার ইচ্ছে। ইরানের ভূখণ্ডে আক্রমণ না করে তবেই কিন্তু যুদ্ধটা থামার সম্ভাবনা আছে। রেশনিং এর তেলের চাহিদা মিটছে না গ্রাহকের। প্রায় 4 লাখ টন তেল গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরমুখী কয়েকটি জাহাজ, গুজবে কান না দেওয়ার আহ্বান মন্ত্রীর। আজকে দুপুর 11টায় একটা জাহাজ নম্বর নিয়েছে এবং আর একটা জাহাজ 2টোর সময় নম্বর নেওয়ার কথা, কিন্তু এর অর্থ এই নাই যে আমরা যাচ্ছে তাই ভাবে খরচ করব। আমরা রেশনিংটা আমরা চালিয়ে যাব। খানিক বাদে টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আহমেদাবাদে স্বাগতিক ভক্তদের স্তব্ধ করে দিতে চায় ব্ল্যাক ক্যাপরা। খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার নিলেন নাতনি জাইমা। সব নারী ও কন্যার জন্য নিরাপদ হবে বাংলাদেশ, আশা ডাক্তার জুবাইদার। বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। ইমাম ও অন্য ধর্মীয় গুরুদের জন্য বছরে 4,400 কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত। ঈদের আগে 14 মার্চ পাইলট প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রথমবারের মতো ইরানের তেল সংরক্ষণাগারে হামলা চালিয়েছে ইসরায়েলি এয়ারফোর্স। একযোগে দেশটির 30টি জ্বালানি স্থাপনায় হয়েছে যৌথ বাহিনীর হামলা। ক্ষতির শিকার বিমানবন্দর, পরিবহন ডিপো আর পানি শোধনাগার সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বেসামরিক স্থাপনা। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের সম্পূর্ণ নির্মূল না করা অবধি বন্ধ হবে না যৌথ বাহিনীর অভিযান। খামেনির সকল উত্তরসূরিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের ব্যস্ত সড়কের পাশ দিয়ে যেন বয়ে চলেছে আগুনের নদী। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে জ্বালানি তেল ড্রেনেজ সিস্টেমে পড়ে আগুন ধরে যায়। ভয়াবহ এ দৃশ্য দেখে আতঙ্কিত এলাকাবাসী। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত বিভিন্ন মার্কিন ঘাঁটি আর বিমানবাহী রণতরী থেকে যৌথ বাহিনীর হামলা অব্যাহত ইরান জুড়ে। এরই মধ্যে দেশটির অর্থনীতির মেরুদণ্ড জ্বালানি শিল্পকে ধ্বংসে উঠে পড়ে লেগেছে তারা। প্রথমবারের মতো বেশ কয়েকটি ফুয়েল স্টোরেজে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ক্ষতির শিকার কমপক্ষে 30টি জ্বালানি স্থাপনা। সেখান থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের বিশাল এলাকায়। একই সাথে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করেও হয়েছে হামলা। ইস্পাহান বিমানবন্দরে কয়েকটি F-14 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। হামলায় ক্ষতিগ্রস্ত কুদস ফোর্সের অন্তত 17টি বিমান। হরমুজ প্রণালীর কাছে 30টি গ্রামের জন্য নির্মিত পানি শোধনাগারেও হয়েছে মার্কিন বাহিনীর হামলা। এদিকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের পুরোপুরি নির্মূল না করে শান্ত হবেন না তিনি। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনীর হুমকি, ইরানের সর্বোচ্চ নেতার সকল উত্তরসূরিকে হত্যা করবে আইডিএফ। তাদের হামলা দিন দিন কমে আসছে, ড্রোন পাঠানোর সংখ্যাও কমেছে। মূল কথা, তাদের ধ্বংস করা হচ্ছে। এক সময় হয়তো আত্মসমর্পণ করার মতো কেউ থাকবে না তাদের। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য বলছে, 9 দিনের বিরামহীন যুদ্ধে দেশটির প্রায় 10,000 বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
মার্কিন ও ইসরায়েলি যৌথ অভিযানের জবাব দিতে দূরপাল্লার মিসাইল হামলার পরিধি বাড়িয়েছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ছুটতে শুরু করেছে মুহুর্মুহু মিসাইল। কুয়েতে বিমানবন্দর সহ একাধিক স্থাপনায় আঘাত এনেছে ইরানি ড্রোন। পাওয়া গেছে দুজনের প্রাণহানির খবর। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে IRGC। যৌথ আগ্রাসনের কাছে মাথা নত না করবে না তেহরান, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ছোড়া হচ্ছে একের পর এক ফাত্তাহ ও ইমাদ মিসাইল। ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার এই নতুন ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহেও শত্রুদের শক্ত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। যুদ্ধের কৌশল হিসেবে এখন দূরপাল্লার অত্যাধুনিক মিসাইল হামলার পরিধি বাড়াচ্ছে দেশটি। শনিবার রাতভর মিসাইল দেখা গেছে ইসরায়েলের আকাশে। জেরুজালেম ও তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। হাইফা বন্দরের তেল শোধনাগারকে বানিয়েছে লক্ষ্য। রোববার অব্যাহত ইরানের পাল্টা জবাব। ড্রোন হামলার জেরে আগুন ছড়িয়ে পড়ে কুয়েতের পাবলিক ইনস্টিটিউট ফর সোশ্যাল সিকিউরিটির মূল ভবনে। বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করেও ড্রোন ছুড়েছে ইরান। কুয়েতের দাবি, দায়িত্ব পালনকালে তেহরানের হামলায় প্রাণ গেছে তাদের 2 সীমান্তরক্ষীর। দেশটির আরিফ জানের মার্কিন ঘাঁটিতে সফল হামলার দাবি করেছে IRGC। আমাদের দেশে যেই আক্রমণ করুক, আমরা তার দৃঢ়ভাবে মোকাবিলা করব এবং শক্তির সাথে জবাব দেব। আমাদের জনগণ এবং আমাদের সশস্ত্র বাহিনী সারা দেশে উপস্থিত। সমস্ত শক্তি দিয়ে তারা মাতৃভূমিকে রক্ষা করবে। ইরান এই নিপীড়ন আগ্রাসনের সামনে মাথা নত করবে না। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশীদের কাছে দুঃখ প্রকাশের পরও উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। কাতারের দাবি, ইরানের ছোড়া 12টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রবেশ করেছে তাদের ভূখণ্ডে। 15টি ড্রোন ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। বাহরাইনে মার্কিন অস্ত্রের গুদামে হামলার দাবি করেছে ইরান। ড্রোন মিসাইল ঠেকানোর দাবি সংযুক্ত আরব আমিরাতেরও। বেশ কয়েকটি হামলা হয়েছে ইরাকে। ড্রোন হামলার শিকার দেশটির মার্কিন দূতাবাস। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরকেও বানানো হয়েছে লক্ষ্য। দেশটির সুলাইমানিয়ায় একটি কুর্দি ঘাঁটি এবং কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী পেশমার্গের ঘাঁটিতে হয়েছে হামলা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের মুহুর্মুহু ড্রোন হামলার জেরে তেল উত্তোলন কমানোর ঘোষণা দিয়েছে কুয়েতের জাতীয় তেল কোম্পানি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ইরানের ড্রোন হামলায় ক্ষয়ক্ষতি কমাতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যৌথ বাহিনীর হামলার জবাবে সৌদি আরব, কাতার ও কুয়েতের মতো দেশগুলোতে ব্যাপক হারে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে ইরান। এতে বিভিন্ন মার্কিন ঘাঁটির পাশাপাশি জ্বালানি ডিপো সহ বিভিন্ন বেসামরিক স্থাপনাকে টার্গেট করছে তেহরান। রোববারও দেশটির নিরাপত্তা বাহিনীর 2 জন সদস্য নিহত হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের মাধ্যমে হামলা প্রতিহতের দাবি করেছে কুয়েতের সামরিক বাহিনী। সহসা থামছে না ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ, এমনটা ধারণা ভূরাজনৈতিক বিশ্লেষকদের। দুপক্ষের কঠোর অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের ডজন খানেক দেশে ছড়িয়েছে সংঘাতের রেশ, যা বিশ্ববাসীকে আরও ভোগাবে শঙ্কা তাদের। যুদ্ধ মাসখানেক স্থায়ী হলে শুধু জ্বালানি বাবদ বাংলাদেশকে গুনতে হবে অতিরিক্ত $1 বিলিয়ন বা 12,230 কোটি টাকা। পাশাপাশি বৈশ্বিক কূটনীতিতেও আসতে পারে বদল। প্রভাব মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিতে বারবারই সরকারকে তাগিদ দিচ্ছেন তারা। দ্বিতীয় সপ্তাহে গড়ালো মধ্যপ্রাচ্য যুদ্ধ। রোববার ইরানের 30 জ্বালানি স্থাপনায় যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। বাদ পড়েনি বিমানবন্দর, পরিবহন ডিপো, এমনকি পানি শোধনাগার। জবাবে দূরপাল্লার মিসাইল হামলা বাড়িয়েছে ইরান। টার্গেট ইসরায়েলি ভূখণ্ড। দুঃখ প্রকাশ করলেও বন্ধ হয়নি প্রতিবেশী দেশগুলোর উপর তেহরানের হামলা। যুদ্ধের স্ফুলিঙ্গ ছড়িয়েছে লেবাননেও। বৈরুতে ছোড়া হচ্ছে একের পর এক ইসরায়েলি ড্রোন মিসাইল। সব মিলিয়ে যুদ্ধের ভয়াবহতা আর ব্যাপকতা দেখে পূর্বাভাস, শিগগিরই থামছে না সংকট। ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এটা আরও দীর্ঘায়িত হবে বলে ধারণা করছি। ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে 4 থেকে 5 সপ্তাহে যুদ্ধ প্রলম্বিত করার তার ইচ্ছে। ইরানের ভূখণ্ডে আক্রমণ না করে তবেই কিন্তু যুদ্ধটা থামার সম্ভাবনা আছে। তাহলে পুরো বিষয়টা নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের উপরে। হুতি, হিজবুল্লাহ এবং ইরাকি মিলিশিয়া যখন এটার সাথে যুক্ত হবে বা অলরেডি হয়েছে, তখন
এই যুদ্ধের কমপ্লিট যুদ্ধের যে গতি প্রকৃতি এবং বিস্তার এইটা কিন্তু আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় বিশ্বব্যাপী লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। এরই মধ্যে ব্যারেল প্রতি জ্বালানির দাম $93 পৌঁছেছে, যে কোনো সময় তা ছুঁতে পারে 100-র ঘর। এ অবস্থায় জ্বালানি নিয়ে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ, যা মোকাবেলায় প্রয়োজন অতিরিক্ত অর্থ। যুদ্ধ যদি 15 দিন কন্টিনিউ করে তাহলে $400 থেকে $500 মিলিয়ন ভর্তুকি সরকারকে দিতে হবে। আর যদি এটা 1 মাস যদি আপনার কন্টিনিউ করে তাহলে হয়তো $1 বিলিয়ন উপর সরকারকে ভর্তুকি দিয়ে এই দাম ঠিক রাখতে হবে। এক্সপোর্ট ইম্পোর্টের উপরে এর নেতিবাচক প্রভাব পড়ছে এবং যত দিন যাবে তত বেশি এটার এফেক্ট হবে। এই যুদ্ধ বদলে দিতে পারে বিশ্ব কূটনীতির গতিপথ। নতুন মেরুকরণের জটিলতা থেকে বাঁচতে এখনই উদ্যোগ নেয়ার তাগিদ বিশ্লেষকদের। বাংলাদেশের উপর যেন অতিরিক্ত কোনো চাপ না পড়ে সেজন্য সতর্ক হতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো একজন স্পেশাল এনভয়কে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য দেশে পাঠাতে পারে, যে সমস্ত দেশে সফর করার কারণে বাংলাদেশ তার স্বার্থের কথাটুকু তুলে ধরতে পারে এবং বাংলাদেশ কিভাবে বিপর্যয়ের মোকাবেলা করতে পারে সেই বিষয়ে তাদের সহায়তা নিতে পারে। রেড ক্রিসেন্ট বলছে, ইরানের 10,000-এর কাছাকাছি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে চলমান যুদ্ধে, যার সিংহভাগই আবাসিক ঘরবাড়ি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের জন্য হাহাকার রাজধানী জুড়ে। অপেক্ষার দীর্ঘ লাইন ঠেলে রেশনিং পদ্ধতিতে তেল পেয়ে কেউ কেউ হয়েছেন নিরাশ। প্রয়োজনের চেয়ে কম তেল পেয়ে মিটছে না চাহিদা। বাধাগ্রস্ত হচ্ছে জরুরি সেবা, গণপরিবহনও। মধ্যপ্রাচ্য সংকটের বাটারফ্লাই ইফেক্ট বাংলাদেশের পরিবহন খাতে ঈদের আগে নতুন বাস্তবতা। আতঙ্ক থেকে অতিরিক্ত মজুদ ঠেকাতে রাজধানীতে আজ জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে রেশনিং পদ্ধতিতে, অর্থাৎ যানবাহনের ধরন অনুযায়ী নির্ধারিত পরিমাপের বেশি তেল নিতে পারবেন না চালকরা। তবু যেন কুল কিনারা নেই এই সংকটের। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে দেখা গেছে মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ির এমন দীর্ঘ সারি পৌঁছে গেছে কয়েক কিলোমিটার। বিভিন্ন পাম্পে জ্বালানি তেল পেতে অন্তত কয়েক ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। আবার অনেক ফিলিং স্টেশনে গত রাত থেকেই তেল শূন্য। এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও তেল না মেলায় হাহাকার চালকদের। অনেকের শঙ্কা, সিন্ডিকেট করে দাম বাড়াতেই তেলের কৃত্রিম সংকট। যদিও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়াকে দুষছে পাম্প কর্তৃপক্ষ। তেল নেই দিবে না, তেল এক টোটাল বন্ধ। কিন্তু এখন আবার শুনতেছি সরকার একটা রেট দিবে, এই কারণে সব বন্ধ করে দিয়ে দিচ্ছে। রংপুর, পঞ্চগড়, পটুয়াখালী সব বন্ধ তেল পাম্প। এই তেলগুলো কোথায় যাইতে? তারা তো ডিপো থেকে তেল নিচ্ছে। 1 ঘন্টার উপরে জ্যাম ঠেলে আসতেছে, 1 ঘন্টার উপরে। এইভাবে হইলে কেমনে কি ভাই, অফিস করব কখন, বাসায় যাব কখন? মতিঝিলে হিরাজিলের সামনে একটা, এরপরে হচ্ছে গিয়ে ইত্তেফাকের সামনে একটা, সবটি পাম্প বন্ধ। শাপলা চত্বরের একটা বন্ধ। সকাল থেকে তেলের লেগে ঘুরতেছি। বলতেছে যে আপনারা থাকেন 12টার পরে দিব, তারপরে বলতেছে 4টার পরে, এখন বলতেছে 1টার পরে দিবে। এখানে যেরকম লাইনটা দেখছেন গাড়ির তেলের জন্য, ডিপোতেও ওই রকম আমাদের মতন যারা এই ফুয়েল ব্যবসা করে তাদের গাড়িগুলি ওইখানে একটা লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছে গত 2 দিন যাবত। তো ওইখানেও তো একটা চেন অফ কমান্ড মেনটেন করতে হয়। তো যার কারণে হচ্ছে যে তারা একটা সিরিয়ালে মেনটেন করে তেলগুলি ওখান থেকে আসবে। শুধু ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল নয়, জ্বালানি তেল না পেয়ে অসহায় জরুরি সেবা পরিবহন, গণপরিবহনও। মূলত হচ্ছে ভ্যাকসিনের গাড়ি, পিছনে ফ্রিজ আছে, কুল আইটেম। সেক্ষেত্রে আমাদের এটা খুবই জরুরি তেল। আমরা তো ঘুরতেছে জানি না সামনে যাই পাবো কিনা, না থাকলে হয়তো আমাদের গাড়ি বন্ধ করে দিতে হবে যে পরিস্থিতি। খাসির গোশ আছে, মুরগির গোশ থাকে, গরুর মাংস থাকে, সবজি মাছ এইসব থাকে। পৌঁছে যাবে তো, আবার তেল না পালে তো সমস্যা। দুপুরের পর আসবে। এখন শুনতেছি যে এটা 5টা বাজে যাবে। এভাবে মানুষকে ব্ল্যাকমেল করে সাধারণ মানুষকে রোজা রমজানের দিন। এদিকে রেশনিং পদ্ধতিতে মাত্র 2 লিটার তেলে মোটরসাইকেল চলবে 60 থেকে 70 কিলোমিটার। 10 লিটারে প্রাইভেট কার চলে 120 থেকে 140 কিলোমিটার পর্যন্ত। প্রয়োজনের চেয়ে যা অপর্যাপ্ত বলছেন চালকরা। 3 লিটার হলে মোটামুটি ক্যাপচার করা যায়। তো আসলে এটা পর্যাপ্ত না। দেখা যায় আজকে এখন হলাম, আবার কালকে সকালে এসে লাইন ধরতে হবে। সরকার যদি আমাদের জন্য 5 লিটার করে প্রত্যেকদিন তেল দিত তাহলে সব থেকে ভালো হতো। সরকারের যেটা নেয় সিদ্ধান্ত, এটা তো মানতে হবে। একটু কষ্টদায়ক তো অবশ্যই। সেই 7টার সময় আসছি, এখন 11:30। তেল নিতে ফিলিং স্টেশনগুলোতে যখন দীর্ঘ লাইন, তখন সড়কে গাড়ির চাপ তুলনামূলক কম। ঈদের আগে গণপরিবহন খাত সচল রাখা নিয়েই এখন চিন্তিত মালিকপক্ষ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে জ্বালানিবাহী 8টি
8টি জাহাজ প্রবেশ করেছে। এসব জাহাজের মধ্যে 5টিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং 2টিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এবং 1টিতে মনো ইথিলিন গ্লাইকল এমইজি আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ায় বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঠিক এমন সময়ে বন্দরে পৌঁছালো এসব জাহাজ। হরমুজ প্রণালী বন্ধের আগে এসব জাহাজ চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণে হরমুজ প্রণালী ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর ফলে বিশ্বজুড়ে তেল ও এলএনজি সরবরাহের 20% ঝুঁকির মুখে পড়েছে। জ্বালানি তেল সাশ্রয়ে রেশনিং ব্যবস্থা চালু থাকবে। যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় মজুদ তেল সাশ্রয়ীভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। জ্বালানি তেলের জন্য সড়কে লম্বা লাইন, অনেকে তেল পাচ্ছেন না, আবার অনেকে আতঙ্কিত হয়ে মজুদ বাড়াচ্ছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি তেল নিয়ে এমন উভয় সংকট নিয়ে আলোচনা সর্বত্র। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও জানাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি, আশ্বস্ত করার চেষ্টা করছেন ভোক্তাদের। রোববার দুপুরে প্রেস ক্লাবে তারেক রহমানের কারাবন্দী দিবসের আলোচনায় মন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় সতর্ক সরকার। আজকে দুপুর 11টায় একটা জাহাজ নম্বর নিয়েছে এবং আরেকটা জাহাজ 2টোর সময় নম্বর নেওয়ার কথা। তাহলে এই 2টা জাহাজ এসে তেল ডেলিভারি করার পরে আমার মজুদটা আরো বাড়বে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা যাচ্ছে তাই ভাবে খরচ করব। আমরা রেশনিংটা আমরা চালিয়ে যাব। মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর গুজবেও কান না দেওয়ার আহ্বান জানান তিনি। পরিষ্কার বলা আছে, ইফতারির টাইম, তারাবির টাইম, সেহরির টাইম, এই 3 টাইমে কোনো রকম লোডশেডিং হবে না। যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না, সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুদ করবেন, এটা ঠিক হবে না। এ সময় মন্ত্রী আরও বলেন, 1/11-এর সময় বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। সে সময় গ্রেফতার ও নির্যাতনের পরও নেতাকর্মীরা মাথা উঁচু করেছিলেন। সে কারণেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য মরণোত্তর শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, পরিকল্পনা যতই নেওয়া হোক না কেন, সুফল পেতে ঘরে বাইরে দরকার নারীদের নিরাপত্তা। বাংলাদেশ হবে সব নারী ও কন্যার জন্য নিরাপদ। অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। মহামান্য রাষ্ট্রপতি, অধিকার, ন্যায় বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক, এই প্রতিপাদ্যে উদযাপিত হচ্ছে এবারের আন্তর্জাতিক নারী দিবস। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবছর নারী দিবসে গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তার পক্ষে মরণোত্তর পুরস্কারটি গ্রহণ করেছেন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান। এছাড়া 5টি ক্যাটাগরিতে অদম্য নারী পুরস্কার দেয়া হয় আরও 5 বিশিষ্ট নারীকে। পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, আয়োজনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশ পরিচালনায় বেগম খালেদা জিয়ার অবদানকে তুলে ধরেন। বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করা, নিরাপদ সমাজ গঠন এবং সমসুযোগ সৃষ্টি করা গেলে একটি মানবিক সমাজ গঠন করা সম্ভব হবে। নারীর নিরাপত্তা, শিক্ষা, আত্মমর্যাদা নিশ্চিত না হলে টেকসই অগ্রগতি সম্ভব নয়।
সে লক্ষ্যেই সকল ক্ষেত্রে নারীর ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে সরকার ফ্যামিলি কার্ড চালু করছে। এটি নারীদের স্বাবলম্বী হতে ইতিবাচক ভূমিকা রাখবে। নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, এর সুফল পেতে হলে ঘরে বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। নারীদের অগ্রযাত্রায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। নারীরা যেন অবহেলা, নির্যাতন ও বৈষম্যের শিকার না হন, সেই বিষয়গুলো তুলে ধরেন অনুষ্ঠানে আগত অতিথিরা। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। ইমাম, পুরোহিত, যাজক ও বিহার অধ্যক্ষ সহ ধর্মীয় উপাসনালয়ে কর্মকর্তাদের জন্য মাসিক ভাতা হিসেবে বছরে 4,400 কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় ঈদের আগে সারা দেশের 6,500 উপাসনালয়ে কর্মরতদের এই ভাতা দেয়া হচ্ছে। আগামী 14 মার্চ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, পাইলট প্রকল্প খরচ হবে 27 কোটি টাকা। ধর্ম প্রতিমন্ত্রী দাবি করেন, ভাতা প্রদান প্রক্রিয়ায় দুর্নীতির সুযোগ নেই। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জায় কর্মরতদের জন্য মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে সারা দেশের 4,900টি মসজিদ, 990টি মন্দির, 144টি বৌদ্ধ বিহার ও 396টি গির্জা বাছাই করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রতিটি মসজিদের জন্য 10,000, মন্দির, বিহার ও গির্জার জন্য 8,000 টাকা করে দেয়া হবে। এর থেকে প্রতি মাসে ভাতা হিসেবে ইমাম, পুরোহিত, বিহার অধ্যক্ষ ও যাজকরা পাবেন 5,000 টাকা করে। মুয়াজ্জিন, সেবায়েত, বিহার উপাধ্যক্ষ ও সহকারী যাজকরা পাবেন 3,000 টাকা করে। আর মসজিদের খাদেমরা পাবেন 2,000 টাকা করে। আগামী জুলাই থেকে 4 ধাপে 4 বছরে পর্যায়ক্রমে দেশের সব উপাসনালয়ে কর্মরতরা মাসিক এই ভাতা পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এতে সরকারের প্রতি বছরে খরচ হবে 4,400 কোটি টাকা। 15 মার্চ তারিখের মধ্যে নির্বাচিত সকল উপকারভোগীর নিকট সোনালী ব্যাংকের মাধ্যমে এই সম্মানী প্রেরণ করা হবে। সম্মানী কোনো হাতে হাতে দেওয়া হবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সর্বমোট বার্ষিক আর্থিক সংশ্লেষ হবে আনুমানিক 4,400 কোটি টাকা। সরকার আগামী 4 অর্থ বছরে মোট 4টি ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। ভাতা প্রদানের প্রক্রিয়া স্বচ্ছতা থাকায় এক্ষেত্রে দুর্নীতি হবে না বলে দাবি করেছেন ধর্মমন্ত্রী। বিষয়টা একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগ, ওনার ব্যক্তিগত চিন্তা ভাবনা। স্বচ্ছতার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। কোনো দুর্নীতি কোনোভাবেই আমরা সহ্য করব না। ধর্মমন্ত্রী জানান, মসজিদে নিয়োগপ্রাপ্ত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কর্মের নিরাপত্তা প্রদানের জন্য নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। ফলে যখন তখন রাজনৈতিক কারণে চাকরি যাবে না তাদের। আপনারা প্রমাণ পাবেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সরকার সব ধরনের অপরাধের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে, তবে এর মধ্যে সব ঘটনাই মব না হলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, মব কালচার বিলুপ্ত করা হবে। 7 মার্চের ভাষণ প্রচার এবং প্রকাশ্যে ছাত্রলীগের কার্যক্রম নিয়ে প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ, সংগঠনের কর্মসূচির বিষয়টি পুলিশ দেখবে। 7 মার্চে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো ও 32 নম্বরে ফুল দেয়ায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। এ নিয়ে শনিবার উত্তপ্ত ছিল শাহবাগ, হামলার ঘটনাও ঘটে। এ বিষয়ে প্রশ্ন করা হলে জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী, যাদের রাজনৈতিক কার্যক্রম বিধিনিষেধ আছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য ঘোষণা দিয়ে থাকে। তবে দৃশ্যমান কিছু তো দেখি না। 2-1টা এরকম বিচ্ছিন্ন ঘটনা হলে সেটা পুলিশ অ্যাড্রেস করবে। সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী এর জবাবও দেন। বলেন, ঘটে যাওয়া সব ঘটনাই মব না। মব এক জিনিস আর
কিছু কিছু ক্রাইম, স্পট ক্রাইম এক জিনিস, সমস্ত বিষয়গুলোকে মবের সাথে তুলনা করলে হবে না। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। এখন আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস, এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে। এর আগে স্বাধীনতা দিবস ও ঈদযাত্রা নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য নির্দেশ দেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেগুলো সৃষ্টি হয় সেগুলো যাতে আমরা অ্যাভয়েড করতে পারি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। উসমান হাদিকে খুনের ঘটনায় জড়িত প্রধান 2 আসামিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে, দাবি ভারতের বার্তা সংস্থা ANI এর। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে। গত 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত উসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তদন্ত করে হামলাকারীদের মধ্যে একজন ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়। অন্তর্বর্তী সরকার তাকে গ্রেফতারে সহায়তার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এর আগে হাদি হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে 6 জানুয়ারি 17 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিল ডিএমপির গোয়েন্দা শাখা। মামলার বাদী 15 জানুয়ারি ডিবির অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে সেদিন আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং প্রতিবেদন দাখিল করতে বলেন। তবে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 6বার পিছিয়েছে। গুমের মতো অপরাধের অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা। একে ফৌজদারি অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর ভবিষ্যৎ সুরক্ষায় ভাতা নিশ্চিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন, এমনটাও জানিয়েছেন মির্জা ফখরুল। চৌধুরী আলম থেকে শুরু, এরপর ইলিয়াস আলী, সাজিদুল সুমন, পারভেজ, সোহেল সহ আরও কত শত নাম। পতিত সরকারের শাসনামলে অসংখ্য নাম যুক্ত হয়েছে গুমের তালিকায়, আর ফেরেনি তারা। মুন্নার বাবা এখানে ওখানে ছেলেকে খুঁজতে খুঁজতেই চলে গেছেন না ফেরার দেশে। বাবার জন্য অপেক্ষা শেষ হয় না হৃদির। বয়োবৃদ্ধ মা হাজেরা খাতুন মৃত্যুর আগে এক পলক দেখতে চান ছেলে সাজিদুল সুমনকে। গুমের শিকার ব্যক্তির পরিবারগুলোকে নিয়ে সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র মায়ের ডাক। সেই লক্ষ্যেই বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে এই আয়োজন, যেখানে পরিবারগুলোর কণ্ঠে এখনো স্বজন ফিরে পাবার আকুলতা। আমরা চাই এখন আমাদেরকে একটা পরিণতি জানানো হোক, কি হয়েছে তাদের সাথে। এই গুম আমাদের ঘুম কেড়ে নিয়েছে, আমরা এই গুম আর চাই না বাংলাদেশে। আমরা কি আমাদের বাবাদের সাথে কি একটা উৎসব পালন করতে পারবো না? কষ্টে যন্ত্রণা এখন আমরা স্তব্ধ হয়ে গেছি। আমার সুমনের কোনো হদিশ পায় নাই। এই কান্নাটা আমার পরিবারের ছিল। আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছে। আয়োজনে অংশ নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব। ভুক্তভোগী পরিবারগুলোর ভবিষ্যৎ নিশ্চিতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্যে, বেঁচে থাকবার জন্যে, ভালোভাবে একটু জীবনযাপন করবার জন্যে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা, এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ভবিষ্যতে যেন আর গুমের পুনরাবৃত্তি না ঘটে। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। একজন সন্তান আমাদের বলে গেছেন যে আমরা এখন বিচার চাই না, আমরা তাদেরকে ফেরত চাই। আমরা সেই গুম খুনের রাজনীতি, আমরা সেই হত্যার রক্তাক্ত বাংলাদেশের রাজনীতি এবং পরিবেশ আর দেখতে চাই না। অন্তর্বর্তী সরকার আমলে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র মায়ের ডাকে উঠে আসবে পরিবারগুলোর অভিজ্ঞতা ও লোমহর্ষক ঘটনা, যারা এখনো স্বজনদের ভাগ্যে কি ঘটেছে তা জানার অপেক্ষায়। যে অত্যাচার আমাদের উপরে হয়েছে, এই ধরনের অত্যাচার আর কারো উপরে আমরা হতে দেব না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
উৎসব উদযাপনে সবাই চান নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে। এজন্য নতুন পোশাকের চাহিদা থাকে সবচেয়ে বেশি। চাহিদার কথা মাথায় রেখে ঈদ পার্বণে ব্যবসায়ীরাও নেন বাড়তি প্রস্তুতি। এবার দেশীয় ফ্যাশন হাউসগুলোতে আনা হয়েছে ঐতিহ্য আর আধুনিকতার মিশেল। গরমের কথা মাথায় রেখে কাপড় ও নকশাতেও ভিন্নতা আনা হয়েছে। তাই কেনাকাটায় ক্রেতাদের পছন্দ দেশীয় ব্র্যান্ডগুলো। ঈদ উপলক্ষে দেশীয় ফ্যাশন হাউসগুলোতে এসেছে নতুন নতুন কালেকশন। নারী পুরুষের রুচি ও বয়স বিবেচনা রেখে ফ্যাশন হাউসগুলো সাজিয়েছে তাদের ঈদ সম্ভার। আগের মতো শাড়ি, থ্রি পিস, কুর্তিতে ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি আর সূচিকর্ম প্রাধান্য পেলেও নকশায় ভিন্নতা আনা হয়েছে। পলিনেশিয়ান ট্যাটু, তারপর হচ্ছে ডিলাইট ইন ডিজাইন, ব্লু মস্ক, এই সকল কিছুর আদলে আমরা হচ্ছে এই ডিজাইনগুলো ফুটায় উঠাইছি। গোল্ডেনের একটা প্রোডাক্ট এসছে, এটা লনের উপর এমব্রয়ডারি করা, তারপর টাই অ্যান্ড ডাই, সেটাও লনের উপর এমব্রয়ডারি করা। গরমে ঈদ, তাই কাপড়ের ক্ষেত্রেও রাখা হয়েছে স্বাচ্ছন্দ্যের বিষয়টি। কটন, সিল্ক, হাফ সিল্ক, মসলিন, এই সব কাপড়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটা গ্রীষ্মকালীন ঈদ, তো সেক্ষেত্রে কমফোর্ট ফিল করে এমন 100% কটন জাতীয় কাপড় আছে। রঙের দিকেও রয়েছে বৈচিত্র্য। মেয়েরা একটু কালারফুল পছন্দ করে, তাদের জন্য সব ধরনের কালার, যেমন ব্লু কালার, রেড কালার, তারপর পিঙ্ক কালার। বরাবরই হোয়াইট কালার, এটা বরাবরই সবসময়ই চলে, এবং সেই সাথে আমাদের আরও কিছু মেরুন কালারের মধ্যে করা হয়েছে। ঈদকে সামনে রেখে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে তৈরি এসব পোশাকই এখন ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দু। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সালাম ব্যাপারীকে অপসারণ করেছে সরকার। আজ রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে তার। প্রকৌশলী আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকার পরও অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তাকে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হয়েছিল। বিগত বছরগুলোতে ওয়াসার 3টি বড় প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন প্রকৌশলী আব্দুস সালাম। এসব প্রকল্পে প্রায় 5,000 কোটি টাকা ব্যয় হয়েছে। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছিল। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।